কি করণীয় সে বিষয়টি আপনারা সবাই জানেন। আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং এ বিষয়ে আপনারা পরবর্তীতে মতামত দিলে সেই বিষয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বিষয়টি আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে জানা দরকার হোয়াট ইজ ডেভেলপমেন্ট, উন্নয়ন কাকে বলে, উন্নয়নের সংজ্ঞা কি। যদি আমরা এই দিক বিবেচনা করি তাহলে আমাদেরকে তিনটি বিষয় বিবেচনায় নিতে হয়। প্রথমে আমাদেরকে জানতে হবে তার ব্যাকওয়ার্ড স্টেজ কি, ব্রেক ইভেন পয়েন্টটা কোথায়, এবং তারপরে ডেভেলপমেন্ট। এটা অর্থনীতির ভাষা, রাজনৈতিক ভাষা এবং পৃথিবীর ইতিহাসে উন্নয়ন বলতে গেলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকওয়ার্ড স্টেজ, ব্রেক ইভেন স্টেজ, দেন ডেভেলপমেন্ট স্টেজ সম্পর্কে আলোচনা করতে হয়। তাহলে আমরা আজকে আলোচনায় নিয়েছি হোমিওপ্যাথিক উন্নয়ন সম্পর্কে। তাহলে হোমিওপ্যাথিক উন্নয়নের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো উন্নয়নের সংজ্ঞা দিতে গিয়ে আমাকে বলতে হয় ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস that create growth, progress, positive change, or the addition of the physical, economic, environmental, social, and demographic components. I think everybody is clear যে ডেভেলপমেন্ট মানে হচ্ছে process that create growth and progress, positive change, or the addition of physical, economic, environmental, social and demographic components. ডেভেলপমেন্ট থিওরি যেটা আছে ইকোনমিস্টরা বলে থাকে যে ইন ইকোনমিক purview, development is the process by which a nation improve the economic, political and social well-being of its people. তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ডেভেলপমেন্ট মানে গ্রোথ, ডেভেলপমেন্ট মানে প্রোগ্রেস, ডেভেলপমেন্ট মানে পজিটিভ অ্যাটিটিউড, ডেভেলপমেন্ট মানে সমাজের, মানুষের, রাষ্ট্রের ফিজিক্যাল, অর্থনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক এবং ডেমোগ্রাফিক বিষয়টাকে উন্নয়ন করা। 4 types of development. Human development is comprised the 4 major domains: physical development, cognitive development, social emotional development and language development. তাহলে এই সংজ্ঞা থেকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে হোমিওপ্যাথির ডেভেলপমেন্ট কি হয়েছে, হোমিওপ্যাথির ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যাই, আমাদের নীতি আদর্শের যিনি পিতা মহাত্মা হানিম্যান, তিনি একজন অ্যালোপ্যাথির বিজ্ঞ, বিশেষজ্ঞ, 16 ভাষার পণ্ডিত, এমডি ডিগ্রিধারী একজন অ্যালোপ্যাথিক ডাক্তার। তিনি রাজা জিউসের ব্যক্তিগত ডাক্তার। তিনি জার্মান হসপিটালের তৎকালীন হাসপাতালের একজন আরএমও। এইরকম একজন বিজ্ঞ, বিশেষজ্ঞ ব্যক্তি
সেই সময়ে তিনি অ্যালোপ্যাথি ত্যাগ করে হোমিওপ্যাথিতে আসলেন। যখন তিনি গবেষণা শুরু করলেন আর ম্যালেরিয়ার রোগীকে ছিনকানো গাছের ছাল দিয়ে বা রস দিয়ে ফ্রুট ফর্ম এবং পাওয়ার ফর্মে রোগীদের দিয়ে যখন আরোগ্য করা শুরু করলেন, তিনি গবেষণা শুরু করলেন। সেই গবেষণায় তৎকালীন তার যারা বন্ধু ছিল, দেশবাসী ছিল, তারা কেউ এটা মেনে নেয়নি। সুতরাং তাকে বন্ধুর পথ অতিক্রম করে, কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে মহাসমুদ্রকে পাড়ি দিয়ে মানুষের কল্যাণে ব্রত হয়ে এগিয়ে যেতে হয়েছে। তিনি তার বিরুদ্ধে জারিকৃত ডাব্লিউএ অর্থাৎ ওয়ারেন্ট অফ, তার বিরুদ্ধে কোর্ট কর্তৃক জারিকৃত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট হওয়ার কারণে তিনি ঘোড়ার গাড়িতে করে জার্মান ত্যাগ করতেছিলেন। সেই গাড়িতে তার শিশু পুত্র নিহত হয়, মৃত্যুবরণ করে। তাকে ফেলে তিনি জার্মান ত্যাগ করেন। That is the background of the homopath. আমি অতি সংক্ষেপে তুলে ধরছি, আপনারা এসব বিস্তারিত জানেন। আমার থেকে আপনাদের জ্ঞানের পরিধি অনেক বেশি। তাহলে নিজের মৃত সন্তানকে ফেলে মানুষের কল্যাণে ব্রত হয়ে তিনি এই হোমিওপ্যাথির মাধ্যমে বিশ্বের আর্ত মানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। নিজের জীবনের উপর ওষুধ পরীক্ষা করেছেন। সেই পরীক্ষিত ওষুধ রোগীদের কাছে দিয়ে, রোগীদের মধ্যে দিয়ে রোগীর আরোগ্য করার চেষ্টা করেছেন। তাহলে আমরা হোমিওপ্যাথির ব্যাকগ্রাউন্ডটা পেলাম। এবার আমরা পাবো হোমিওপ্যাথির গ্রোথটা কি, প্রোগ্রেসটা কি, ডেভেলপমেন্টটা কি, পজিটিভ চেঞ্জটা কি। If we look at the life of the honeyman after death or before death, হোমিওপ্যাথির অনেক উন্নতি হয়েছে, বিশ্বব্যাপী উন্নতি হয়েছে। হোমিওপ্যাথির অনেক মহারথী রয়েছেন যারা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমরা ডাক্তার কেন্টের কথা বলতে পারি। কেন্টের মতো এই রকমের বিখ্যাত বিখ্যাত অ্যালোপ্যাথি ডাক্তাররাই হোমিওপ্যাথিকে বিশ্ব মানবতার সেবায় ব্যবহার করার জন্য এগিয়ে গিয়েছেন। যে কারণে এটা ছিল হোমিওপ্যাথির টার্নিং পয়েন্ট, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট। আমি নাম করলে 50টা বড় বড় ডাক্তারের নাম করতে পারবো, কিন্তু সময় ক্ষেপণ করার দরকার নাই, যেহেতু আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, দক্ষ এবং বিজ্ঞ বিশেষজ্ঞ। সুতরাং ডাক্তার কেন যে 1400 পৃষ্ঠার রেফাটরি লিখে গেছে, তিনি মাত্র 3টি বই লিখে জগৎ বিখ্যাত হয়েছে। তাহলে হোমিওপ্যাথির এই যে ব্রেক ইভেন পয়েন্ট, টার্নিং পয়েন্ট, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড ছিল, তা থেকে এই বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা আমেরিকার মতো দেশে হোমিওপ্যাথিকে
প্রসার করে দিয়েছেন, হোমিওপ্যাথির উন্নতি হয়েছে। এখন সে তো অনেক আগের কথা, এখন তো একবিংশ শতাব্দী। হানিম্যান ছিলেন একা, আর নেদারল্যান্ড থেকে পেয়েছিলেন একজন বিজ্ঞ লয়ারকে, যিনি মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে ছিলেন। তাইলে আমরা এখন শুধু কেন্ট কিংবা বিখ্যাত ডাক্তারদের সংখ্যা তুলনায় এখন লক্ষ ডাক্তার, সুতরাং হোমিওপ্যাথির অনেক উন্নয়ন হয়েছে। আমি মনে করি আরো বেশি উন্নয়ন হয়েছে এই কোভিড এর কারণে। কোভিড আসার কারণে হোমিওপ্যাথিতে বিজ্ঞ ডাক্তাররা এই যে আজকের অনুষ্ঠানের ন্যায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জ্ঞানের পরিধি বাড়ছে, মানুষের সেবার গুণগত মান বাড়ছে, হোমিওপ্যাথিও সৈন্য সৈন্য গতিতে উন্নতির চরম শিখরে এগিয়ে যাচ্ছে। অন্যদিক দিয়ে যদি বলি, তাহলে হোমিওপ্যাথি এখনো পিছনের দিকেই রয়েছে। আমি দুইটা বিষয় উল্লেখ করব। একটি হচ্ছে, যদি আমি একজন বিখ্যাত অর্থনীতিবিদের একটা শ্লোক বলি, তাহলে তিনি বলেছেন, দি ম্যান ইজ পোর বিকজ হি ইজ পোর সো দ্যাট হি ইজ পোর। অর্থাৎ একটি মানুষ, দারিদ্র্যের যে সাইকেল আছে, প্রভার্টি সাইকেল বলে থাকে, সেটাতে বলা হচ্ছে একটা মানুষ গরিব হবার কারণে গরিব হয়ে থাকে। যে লোকটি গরিব, তার সঞ্চয় নেই, সে কারণে তার ইনভেস্টমেন্ট নেই, আর ইনভেস্টমেন্ট না থাকার কারণে তার উন্নয়ন নাই, তার উন্নতি নেই। আমরা হোমিওপ্যাথরা, আমরা কেন্টের এই আইডিওলজি নিয়ে এ পর্যন্ত কি করেছি, কি করতে পারছি, অনেক অগ্রগতি, অনেক উন্নতি, অনেক কিছু হয়েছে। বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের এখন অভাব নেই, রোগীরা আরোগ্য হচ্ছে। বাস্তবে আরো অগ্রগতি হওয়া উচিত ছিল। আমরা ব্রেক ইভেন পয়েন্ট পার হয়ে এসেছি, কিন্তু আমরা ফ্লাই করতে পারিনি। যেমন ডাব্লিউ রোস্টের ভাষায়, একটি বিমান যখন এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে, আর যখন সে স্টার্ট করে, টেক অফ করে, ফ্লাই করে উপরে ওড়ে, তখনই তো গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে আমরা ওই প্লেনের প্ল্যাটফর্মে এখনো দাঁড়িয়ে আছি, আমরা টেক আপ করার চেষ্টা করছি, বাট এখনো ফ্লাই করতে পারিনি। এর একটি বিরাট দৃষ্টান্ত এবং নজির হচ্ছে, বর্তমানে আপনারা ডাক্তার নামটি লিখতে পারছেন না। আজ প্রায় 267 বছর পার হয়েছে, বিশ্বের সব জায়গায় হোমিওপ্যাথির মাধ্যমে ক্রনিক কেস, যা অন্য প্যাথিতে প্যালিয়েটিভ, আমার এখানে আরোগ্য। আমরা তো কই এরকমের খুব বড় চটকদারি একটা হাসপাতাল তৈরি করতে পারিনি। আমরা তো রোগীদেরকে সেইভাবে একসাথে সব ডাক্তার বসে চিকিৎসা দিতে পারিনি। এখনো আমরা পাচ্ছি না, ভবিষ্যতে পারবো কিনা তা আমার জানা নাই। হয়তো আপনাদের আমলে আপনারা পারবেন, আমরা হয়তো চোখে দিকে দেখতে পারবো না। তাহলে কেন পাচ্ছি না? এই যে ব্রেক ইভেন পয়েন্ট আমরা ভেঙে কেন ফ্লাই করতে পারছি না, কেন টেক অফ করতে পারছি না, কেন আমরা এতে দাঁড়িয়ে আছি? কারণ হচ্ছে আমাদের জ্ঞানের স্বল্প।
আমাদের জ্ঞানের স্বল্পতা, গভীরতা, এবং আমরা নিজে যা বুঝি সেটাকেই মনে করি যে আমি সবচেয়ে জ্ঞানী বিজ্ঞ, আমার থেকে সবাই কম বোঝে, কম জ্ঞান। এই ধারণা আমাদেরকে ত্যাগ করতে হবে, তাহলেই হোমিওপ্যাথির উন্নয়ন হবে। এটা প্রথম কথা। এখন আমরা কি ইতিহাস জানি? আমরা যদি ইতিহাস জানতাম তাহলে হোমিওপ্যাথি আজ টেক অফ করে হিথ্রো বিমানবন্দরে যেমন মিনিটে 1000 বিমান ওঠে, সেরকম ভাবে হোমিওপ্যাথিতে লক্ষ লক্ষ ডাক্তার, লক্ষ লক্ষ রোগীকে আরোগ্য করে বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালগুলি রাষ্ট্রের কাছে আমরা আমাদের গ্রহণযোগ্যতা আমরা আদায় করতে পারি। সেটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা দেখেন, যে আপনি যে হোমিওপ্যাথি ডাক্তার, আপনার কথা শুনলে মানুষ নাক ছিটকায়। আপনাকে কেউ যদি বলে যে আপনি হোমিওপ্যাথি ডাক্তার, জানলে কোনো গতি সে করে হোমিওপ্যাথি, তাহলে আপনার জবাব কি? What is your answer? You have no answer. But I have an answer. I produce to you what is homeopath, what is the best treatment of homeopath. সেই কথা আজ আমি আপনাদেরকে চাই, এবং আপনারা এই কথা লিখে নেবেন, এই কথাই মানুষের কাছে বলবেন, এই কথা দিয়ে আপনাকে আগিয়ে দিতে হবে। এই কথার মাধ্যমে প্রমাণ করতে হবে যে উই আর দ্য সায়েন্স বেসড ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি সায়েন্স বেসড ট্রিটমেন্ট। কিরকম? হিপোক্রেটিস 460 BC, the father of the modern medical science, has given a great ideal instruction for medical treatment. তিনি কি বলেছেন? তিনি বলেছেন, find out the accurate cause of disease minutely, observing the patient. He who can find out the actual cause of the disease can help the patient by prescribing and applying perfect medicine. The principle of homeopathy treatment is the reflex of this model idea of homeopathy. তাহলে হিপোক্রেট বিশ্বের প্রথম এপিডেমিওলজিস্ট, বিশ্বের প্রথম মেডিকেল সায়েন্সের ফাদার, যীশু খ্রিস্টের বার্থ অফ দ্য খ্রিস্ট 460 BC-তে তিনি বলেছেন, কি বলেছেন? যে মডার্ন মেডিকেল সায়েন্স has given a great ideal instruction for medical treatment. Find out the accurate cause of the disease minutely. তাহলে আমরা কি করি ভাই? আমরা রোগী আসলে আমরা খুব মনোযোগ সহকারে রোগের প্রকৃত কারণটি খুঁজে বের করি। রোগীর প্রকৃত কারণ কি? রোগীর প্রকৃত রোগের কারণ কি? তার বর্তমান যে রোগ হয়েছে সেই রোগের কজ কি? তার থেকে যদি না পাই তাহলে আমরা চলে যাই তার বাবা মার কাছে। বাবা মার কাছ থেকে যদি আমরা উদ্ধার করতে না পারি, কারণ বাপ যদি 50 বছর আগে মরে যায়, ছেলে যদি বলতে না পারে, তাহলে আমরা দাদা দাদির কাছে যাই, নানা নানির কাছে যাই, খালার কাছে যাই, মামার কাছে যাই, ফুপুর কাছে যাই। এতগুলি পথ দিয়ে আমরা হিপোক্রেটিসের এই পথ অনুসরণ করে মাইনটলি রোগীর থেকে তথ্য সংগ্রহ করি। যে করে কি করি না? জবাব দেবেন আপনারা। তারপর রোগীকে আমরা অবজার্ভ করি। উনি বলেছেন অবজার্ভিং দ্য পেশেন্ট। রোগী এসে পট করে চেয়ারে বসলো, নাকি চেয়ারে ফু দিয়ে নিজে ঝেড়ে নিয়ে বসলো? রোগী কি কথা দ্রুত বলছে না ধীরে বলছে? রোগী কি গরমে কাতর না শীতে কাতর? রোগীর কি ডান দিকে ব্যথা না বাম দিকে ব্যথা? রোগীর রোগ কি শীতকালে বাড়ে না গরমকালে বাড়ে? রোগীর ব্যথা কি একদিকে না উভয় দিকে? রোগীর ব্যথা কি উপর থেকে নিচে ওঠে না নিচের থেকে উপরে যায়?
নাকি কোনাকুনি ক্রসওয়াই, নাকি ঘড়ির পেন্ডুলামের মতো একবার এদিক একবার সেদিক? তাহলে আমরা অবজার্ভ করি, মাইনরলি আমরা রোগীর কথা চিন্তা করি, and who he can find out the actual cause, এবং যিনি রোগের প্রকৃত কজ খুঁজে বের করতে পারবেন, can help the patient by prescribing and applying the perfect medicine. তিনি সঠিক ওষুধ রোগীকে দিতে পারবেন। এটাই হিপোক্রেটিসের জীবনী। আপনারা আজকে জানেন, আমি অনেক জায়গায় আলোচনা করেছি, আমার আলোচনার 2 পয়সারও মূল্য নাই। আমি যদি সেক্সের বিষয়ে আলোচনা করি তাহলে রোগীর কোনো অভাব নাই, যে আমি সেক্সুয়াল বিষয়ে আপনাদেরকে এই কথা দিচ্ছি, এই কাজ করবেন, এই কাজ হবে, তাহলে শ্রোতার অভাব নাই। এই যে আমার এখানে ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার বেশ কয়েকজন ডাক্তার এখানে যোগদান করেছেন, আমি দেখছি। আমি তাদেরকে ধন্যবাদ দিতে পারছি না। হেলাল, আপনি তাদের ধন্যবাদ দেবেন, যারা এখানে জয়েন করেছেন প্রত্যেককে। এইবার আসেন, আর একজন বিজ্ঞানীর কথা আপনাদের স্মরণ করাই দিই। নাম হচ্ছে ক্যালাডিয়াস গ্যালেন। ক্যালাডিয়াস গ্যালেন, দি ফাদার অফ দ্য মডার্ন সাইকোলজি and the greatest scientist of all time, is the discoverer of human body structure, position of heart, many other human body related to information. By the decision of dead bodies, he could gain the knowledge of vein, sub-vein and artery of human. তাহলে এই যে ক্যালাডিয়াস গ্যালেন, যে প্রথমেই আমি বললাম যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি ডিসকভার করেছেন হিউম্যান বডির স্ট্রাকচার। আমরা একটা রোগী আসলে দেখি, সে কি মেরামাস, সে কি মেটাস্টেসিস, সে কি খুব বাল্কি, হাইট থেকে ওজন বেশি, সে কি থলথলে মাংস, আমরা এসব দেখি। রোগীর পজিশন দেখি, স্ট্রাকচার দেখি। এই ক্যালাডিয়াস গ্যালেন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে যে তুমি রোগীর বডি স্ট্রাকচারকে দেখো, তার পজিশনকে দেখো, তারপরে তুমি ডিসিশন নাও। লোকেশন দেখো, কোথায় তার রোগ। হাঁটুতে নামাজ পড়ার সময় উঠতে বসতে পারে না, হাতে হাত ব্যাখ্যা করতে পারে না, শোল্ডার পেন, কি করলে আরাম, কি করলে ব্যারাম। ক্যালাডিয়াস গ্যালেন আমাদেরকে বলেছে। তিনি আর কি বলেছেন? গ্যালেন was the first who divided patient into 2 categories. বন্ধুগণ, হোমিওপ্যাথির আইডিওলজি, হানিম্যানের আইডিওলজি শুধু ম্যাটেরিয়া মেডিকেল আর রেফাটরি পড়লে ডাক্তারি করা যাবে না। হোমিওপ্যাথি জানতে গেলে, হোমিওপ্যাথি শিখতে গেলে, হোমিওপ্যাথি বুঝতে গেলে আপনাকে হোমিওপ্যাথির পাশাপাশি ইতিহাস জানতে হবে, যাকে আপনি ফলো করেন। হানিম্যান কাকে ফলো করেছেন, হানিম্যানের আইডিওলজি কি, তা আপনাকে ব্যাখ্যা করে বুঝাইতে হবে। তিনি 2 ক্যাটাগরিতে রোগীদের ভাগ করেছেন। প্রথম ভাগ ফিজিক্যাল, দেন মেন্টাল। এই কথা আপনি যদি এর আগে না জেনে থাকেন, আজকে জেনে ক্যালাডিয়াস গ্যালেন তিনি রোগীকে 2 ভাগে ভাগ করেছেন, ফিজিক্যাল এন্ড মেন্টাল। আমরা মেন্টালের খুবই গুরুত্ব দিই। আমরা 1 থেকে 95 পাতা মেন্টাল, রেফাটরি 1 থেকে 95 পাতা পর্যন্ত শুধু মেন্টাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি সালাম দিলেন না সবাইকে দিলেন? আপনাকে দিছি স্যার। আমরা অনেক শুনলাম স্যার। এবার আমরা প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। আমাদের কিছু অতিথি আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছে স্যার। আমরা প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। শোনেন, আচ্ছা স্যার। জি স্যার। আমি যা বলছি আপনার প্রশ্নের জবাব 1 লক্ষ দেবেন,
বলেন 1 লক্ষ জবাব দেব, কিন্তু আপনাকে এটাকে জেনে নেন। আপনি ইতিহাস না জেনে প্রশ্ন কি করবেন? ঠিক আপনি আছে স্যার, ঠিক আছে। ক্যানাডিয়াস গেলেন যে রোগীকে 2 ভাগে ভাগ করেছে, ফিজিক্যাল আর মেন্টাল। আমি তো সেই জন্য বললাম যে আমার বক্তব্য শুনলে মানুষ পছন্দ বেশি একটা করে না, কারণ আমি ওই কাঠঠুকরা কথা বলি। বাট আমি বাস্তব যে কথা বলছি সেটা শোনেন। আপনাকে বুঝতে হবে যে আমি মেন্টাল এবং ফিজিক্যাল রোগ দেখতেছি, কোথা থেকে আমি পেয়েছি, ইতিহাস কি? ইতিহাস হচ্ছে ক্যানাডিয়ান গেলেন এবং ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনি চালিয়ে যান স্যার, আপনি চালিয়ে যান স্যার। হ্যাঁ, এবং তিনি ডিক্লেয়ার করেছেন, তিনি বলেছেন, আমি তো ইংরেজি বাংলা মিশিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মেন্টাল ডিজিজ মেক্স এ ফিজিক্যাল প্রবলেম কমপ্লেক্স। দেখেন, তিনি বলেছেন মেন্টাল ডিজিজ মেক্স দি ফিজিক্যাল প্রবলেম কমপ্লেক্স। আমাদের যে শারীরিক রোগ আছে, আমি যদি মেন্টালের উপরে গুরুত্ব না দিই, সেটাকে আমাকে কমপ্লেক্স করে দেবে। গ্যালেন ওয়াজ দ্য এক্সপাউন্ডার অফ হিউমারাল থিওরি। হি ওয়াজ invented the division basing on the action and characteristics of medicine. আপনি এরপরে কি প্রশ্ন করবেন? গ্যালেন বলেছে মেডিসিনকে শ্রেণী বিভাগ করতে হবে। আমাদের মেডিসিন সাইকোসিসের আছে, আমাদের মেডিসিন সুগার আছে, আমাদের মেডিসিন টিউবারকুলিনামের আছে। তাহলে আমাদের মেডিসিন ভাগ আছে। আমরা কোথা থেকে ভাগ শিখেছি? আমাদের মহাত্মা হানিম্যান তো বলে গেছেন, আমাদের সাথে যারা বিতর্কে আসে যে হোমিওপ্যাথির 1 ফুটা ওষুধ সমুদ্রের এই কুলে দিয়ে ওই কুল থেকে দিলে সারবে, কি সারেছে? সারেছে? আমার বক্তব্য শেষে আমি 5জন হেমপাদারের নাম বলে দেব, আপনি তাদের সাথে আলাপ করবেন যে আপনার গায়ে কি ছিল, উনি আপনার ডাক্তার কিনা, আপনার সেরেছে কিনা। এখন তিনি দেখেন হোমিওপ্যাথি ডিজিজ আর ডিভাইডেড ইনটু 2 পার্টস, ফিজিক্যাল এন্ড মেন্টাল। ইন দা রিমেইন এন্ড মেডিকেল ট্রিটমেন্ট ফার্স্ট এন্ড ফরমোস্ট মেইন এমফাসিস ইজ গিভেন টু দা কিউর অফ মেন্টাল ডিজিজ। আমরা রোগটার মেন্টালের উপরে গুরুত্ব দিই। ফিজিক্যালকে না দিচ্ছি তা শুধু নয়, আফটার দি অ্যাপ্লিকেশন অফ any medicine, even in the physical disease increase, but the patient gets mental healing. আমি যদি দেখি রোগীর ওষুধ দিয়েছি, রোগীর রোগ বেড়েছে, বাট সে মেন্টালি বেশি, মেন্টালি সে ঠিক, সুতরাং আমি মনে করব যে আমার ওষুধ দেওয়া সঠিক হয়েছে। সুতরাং আমি হাত পা বেঁধে বসে থাকবো, ভাইটাম দিয়ে অথবা স্যাকলাইট দিয়ে আমি রোগীকে আরোগ্য করতে পারবো। তাহলে এই যে ইতিহাস, আমি 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 আগেই বলেছি যে আপনারা আমার থেকে বেশি জানেন বলে এসব হয়তো আপনারা জানেন, সেই জন্য শুনতে পছন্দ করছেন কিনা জানি না। আমি যারা উপস্থিত আছেন সেই সব বন্ধুদের আমি বলেই, আপনারা আমার থেকে জ্ঞান বুদ্ধি বেশি থাকলেও আমি যা বলছি ইংরেজি থেকে রিট্রান্সলেট করছি, এবং আপনারা এটা যদি জানেন আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং আপনাদের ব্রেনে আগে ছিল, এখন আর একবার গেল। এবার আর একটা ব্যক্তির নাম বলতে চাই, অ্যান্ড্রিয়াস ভেলেসাস। অ্যান্ড্রিয়াস ভেলেসাস 1514 থেকে 1564 discovered that human body is not parallel to the mouse, cat, dog, chimpanzee or any other man or এটা আপনি চিন্তা করেছেন কখনো? এই অ্যান্ড্রিয়াস ভেলেসাস বলছে যে মানুষ ইঁদুর, বিড়াল, শিম্পাঞ্জি কিংবা অন্য কোনো প্রাণী নয়। Rather, it is totally different in nature, but at present, the medicine being applied on these male animals as random selected for the human body. আপনি দেখেন তো চিন্তা করে, একজনের জাপানে 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর, ওষুধ প্যারাসিটামল। বাংলাদেশের একজনের 104 ডিগ্রি জ্বর, ওষুধ প্যারাসিটামল। আমেরিকা, লন্ডন, এলফায়ার অফ দ্য ওয়ার্ল্ড, জ্বর যদি 100 ডিগ্রি
উপরে যায় তাহলে ওষুধ হচ্ছে প্যারাসিটামল। ইট ইজ কারেক্ট যে প্যারাসিটামল দিয়ে তাড়াতাড়ি জ্বর কমানো যায়। বাট ইফ ইউ থিঙ্ক the calamities of Japan, USA, USSR or UK is perfectly, absolutely different. আপনি যদি 23.5 ডিগ্রি উত্তরে যান উত্তর অক্ষাংশ, 23.5 ডিগ্রি দক্ষিণে যান দক্ষিণ অক্ষাংশ, তাহলে নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তর, নিরক্ষরেখার 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে ভৌগোলিক প্লেসমেন্ট, এটাকে বাদ দিয়ে আপনি সব রোগীকে একই ওষুধ দিচ্ছেন, এটা কি সায়েন্টিফিক? নাকি আমি রোগী ভিত্তিক, আমি রোগীকে ওষুধ দিচ্ছি, রোগের কোনো ওষুধ দিচ্ছি না, এটা সায়েন্টিফিক? ইউ হ্যাভ টু নো ফার্স্ট, দেন ইউ প্রসিড। আমাকে আপনারা কঠিন প্রশ্নের মধ্যে ফেলেছেন যে কি কি বিষয়ে উন্নতি করা দরকার। এগুলি কি আপনার উন্নয়ন নয়? এগুলি কি আপনাদের দরকার নয়? তাহলে does the patient are being trapped into the vicious circle? সেই জন্য রোগীরা হাঁটুর ব্যথা নিয়ে যায়, পেন ক্লিয়ার খায়, আর কিডনি ড্যামেজ হয়। হাঁটুর ব্যথা নিয়ে যায়, পেন ক্লিয়ার খায়, তার সাথে অ্যান্টাসিড দেয়। তাহলে আবার বলে দেয় যে তুমি এই ওষুধ খেলে তোমার কিডনির সমস্যা হবে এবং তুমি ভরা পেটে খাবা, তোমার গ্যাস সৃষ্টি হবে, সুতরাং তুমি অ্যান্টাসিড খাবা। কেউ যদি অ্যান্টাসিড এক নাগাড়ে 3 মাস খায় তাহলে তার কিডনিন এবং ইজিএফআর কমে যায়, কিডনিন বেড়ে যায়, কিডনি ড্যামেজ হতে থাকে। কিডনি ড্যামেজ হলো, এখন বললো হয় কিডনি ট্রান্সপ্লান্ট করেন, না হলে ডায়ালিসিস করেন। তাই এখানে বলা হয়েছে যে does the patient are being trapped into a vicious circle because the attack of new disease worldwide, the number of the patient being increased, or are they are supposed to be decreased? আপনি দেখেন শুধু হাসপাতাল আর হাসপাতাল বাড়ছে, মানুষের উপকার হচ্ছে বটে, কিন্তু রোগী আরোগ্য হচ্ছে কত পার্সেন্ট, সেইটা আমাদের বিবেচ্য বিষয়। তাহলে আমি সব সময় বলি, এবং এটা উচিত, হোমিও এবং অ্যালোপ্যাথি সমন্বয়ে চিকিৎসা করা। যে ক্ষেত্রে অ্যালোপ্যাথি পারবে না সেক্ষেত্রে হোমিওপ্যাথি, যেখানে হোমিওপ্যাথি ফেল করবে সেখানে অ্যালোপ্যাথি। যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা যদি এই রকমের কোন সুযোগ সুবিধা করে দিত যে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি পারস্পরিক ভাবে সমন্বিত ভাবে কাজ করবে, তাহলে কিন্তু মানুষের উন্নয়ন হতো, আমাদের উন্নয়ন হতো, হোমিওপ্যাথির উন্নয়ন। সেটা আমরা করতে পারছি না, কারণ আমাদের সেই শক্তি সামর্থ্য, সেই জ্ঞানের পরিধি এবং বিজ্ঞতা দক্ষতা আমাদের নেই। আমি এইখানটায় পর্যন্ত আলোচনা করলাম। এখন আপনারা দেখেন যে এখন শীতের মৌসুম, উত্তরের হাওয়া বওয়া শুরু হয়ে গেছে। এখন এই উত্তরের হাওয়া বইতে শুরু করেছে, মসজিদে গেলে দেখবেন কফ কাশিতে মানুষ শুধু কাশতেছে। তাহলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এই রোগে মানুষ অনেক বেশি আক্রান্ত হয়েছে। যাই হোক, আমি আমার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। আমি কিনা জানি না, আপনারা আমার থেকে কিছু নিতে পারলেন কিনা তাও আমি বুঝি নাই। আমি চেষ্টা করেছি হোমিওপ্যাথির আদি তত্ত্ব দিয়ে, হোমিওপ্যাথি যে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসক, হোমিওপ্যাথি যে বড় বড় বিজ্ঞানীদের নীতি আদর্শ মেনে চলে, সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনাদের যদি প্রশ্ন থাকে সেটা আপনারা আমার ফেসবুকে দিতে পারেন, বা এখন যদি করেন সেটাও করতে পারেন। হ্যাঁ হেলাল, আমি আপাতত এখানে বলছি, শেষ করছি। এবং এখন বর্তমান আজকে বাংলাদেশ হোমিওপ্যাথি ছাত্র
অধিকার সংগঠনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের হোমিওপ্যাথি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কি কি করণীয় শীর্ষক আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, অভিজ্ঞ বিজ্ঞ এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট ডাক্তারবৃন্দ এবং যারা আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন দেশে বিদেশে বসে, তাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিদ্যুতের বিভ্রাটের কারণে আমাকে 9টায় জয়েন করতে বিলম্ব হয়েছে। ইতিমধ্যে আমি হেলালের সাথে আলাপ করেছিলাম এবং তাকে বলেছিলাম যে আপনাদের এখানে যারা যারা বক্তব্য দেবেন ইতিমধ্যে তাদের বক্তব্য শেষ হলে তারপরে আমি ঢুকলে আমাকে দিবেন। তিনি ঠিক সেভাবেই এই ব্যবস্থা নিয়েছেন। আমি দেখলাম এবং দেখতেছি যেখানে অনেক বিজ্ঞ বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তার আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।